প্রথম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কোথায় এসেছে? চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছে। চট্টগ্রাম বোর্ড 2019-এর একটা কোয়েশ্চেন দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে, রাইট? কি দেওয়া আছে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি এবং 6400 কিলোমিটারের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো বেসিক্যালি এটা পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হলো 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবার এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। কোয়েশ্চেনে বলছে কি, মনে করো এটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এরপর পৃথিবীর পৃষ্ঠ থেকে কি করা হয়েছে? পৃথিবীর পৃষ্ঠ হতে একটা উপগ্রহকে কি করা হয়েছে? তোলা হয়েছে। ধরো কত কিলোমিটার? 700 কিলোমিটার উচ্চতায়। এই যে এই উচ্চতায় একটা উপগ্রহকে তোলা হয়েছে। পৃথিবীর পৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায়? 700 কিলোমিটার উচ্চতায় একটা উপগ্রহকে তোলা হলো। এইটুক হচ্ছে আমাদের উদ্দীপক, এইটুক হচ্ছে আমাদের উদ্দীপক। আচ্ছা, তো গ নাম্বার কোয়েশ্চেন হলো, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে নির্ণয় করো। গ নাম্বার কোয়েশ্চেনটা, এইটা আমি করানোর আগে তোমরা একটু সলভ করে রেজাল্টটা বলতে পারবা? তোমরা একটু সলভ করো তো ভাইয়া দেখি। প্রথম কোয়েশ্চেন হলো, পৃথিবীর পৃষ্ঠ হতে, ওকে, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে নির্ণয় করো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে ও গাণিতিক বিশ্লেষণ করো। সো এই কোয়েশ্চেনটা আসলে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এখন তোমাদেরকে সলভ করাবো। সো কোয়েশ্চেনটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো। ওকে, কোয়েশ্চেনটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো তো ভাইয়া। কোয়েশ্চেনটা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো। ফ্রাইডে তো নরমালি বন্ধই, ফ্রাইডে তো বন্ধই থাকবে তোমাদের। আজকের ক্লাসের পর ক্লাস হবে সানডে। আজকের ক্লাসের পরে আর ক্লাস হবে সানডে। ওকে, আজকের ক্লাসের পরে আর ক্লাস হবে হলো সানডেতে। কোয়েশ্চেনটা সবাই একটু লিখে ফেলি, কোয়েশ্চেনটা সবাই একটু লিখে ফেলি ভাইয়া। লিখা হলে একটু ডান লিখি। ওকে, আমরা সবাই কোয়েশ্চেনটা একটু লিখে ফেলি, আমরা সবাই কোয়েশ্চেনটা একটু লিখে ফেলি। পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, গ্র্যাভিটি দেওয়া আছে, পৃষ্ঠ থেকে একটা কৃত্রিম উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় একটা উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে, সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। রমজানের টাইমিং নিয়ে শুধুমাত্র একজন ইস্যু জানাচ্ছে। শুনো, রমজানে যেহেতু তোমাদের মনে করো মানে কলেজও করতে হবে, ক্লাস করতে হবে, দেখো 6টার মানে 5টার পর থেকে কিন্তু তোমাদের আর কোনো মানে পড়ার টাইমিংটা মিলানো খুবই টাফ। কারণ মনে করো রমজানের 5টার পরে মনে করো 6টার দিকে সবাই কিসের জন্য প্রিপারেশন নিবে? মনে করো মানে ইফতার করার জন্য প্রিপারেশন নিবে। ইফতার শেষ করার পরে নাম্বার 1 পড়তে সহজেই পারা যায় না, কারণ বডি ফুল টায়ার্ড লাগে। সারাদিন রোজা রাখবা, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করবা তখন কি হবে? তখন যেটা হবে সেটা হলো যে মানে আর পড়তে ইচ্ছে করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারাবি পড়বা না ভাইয়া, তারাবিও তো পড়া লাগবে। সো ওভারঅল আমরা যদি মানে ক্লাসগুলা মিলাইতে চাই, তো আমি জানি তোমাদের কলেজ আছে, তোমাদের এখানেও ক্লাস আছে, তোমাদেরকে ওইভাবে আর কি নিজেদেরকে একটু রুটিনটা করে জিনিসটা করতে হবে ভাইয়া, বুঝতে পারছো? আর রমজানের সময় তো কলেজের মধ্যেও ক্লাস অনেক কম হয়। আমি নিজেও তো ভাইয়া কলেজ করে আসছি, আমি তো জানি, তাই না? তো সকাল সকাল উঠে পড়ে ফেলাটা ইজ বেটার, বুঝতে পারছো? সো তোমাদেরকে একটু কি করতে হবে, তোমাদেরকে একটু
মানে মনে করো তোমাদের তো 2টা ক্লাস থাকে, 8:30, 6:30, 6:30, 8টা। তো আমরা যদি মনে করো যে বিকালে তো ঘুম, হ্যাঁ সেটাই আর কি। সো সবারই ইস্যু, আমি জানি এটা ইস্যু, বাট তোমাকে তো আগে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা রিলিজিয়াস জিনিস। সো ক্লাসের আগেও কিন্তু এটা ফরজ, তাই না? সো আলটিমেটলি তোমাদেরকে কিন্তু ওইভাবে একটু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আমরা সব কিছু বিবেচনা করে কিন্তু এই টাইমিং গুলো সেট করছি। সো হোপফুলি তোমাদের প্রথম 1 সপ্তাহ হয়তো একটু প্যারা লাগবে, বাট ট্রাস্ট মি ভাইয়া, এই জিনিসটা তোমাদের ব্যালেন্স হয়ে যাবে, লেভেল আপ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা মানে এই কোয়েশ্চেনটা সলভ করি। যে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় উপগ্রহের ওজন? তো ধরে নিলাম পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায়, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় উপগ্রহের ওজনটাকে আমি ধরে নিলাম জি প্রাইম। পৃথিবী পৃষ্ঠের ওজনটাকে আমি ধরে নিলাম জি। তো জি প্রাইমটা জি এর কত পার্সেন্ট হবে বলতেছে? 80% হবে। তাহলে শর্ত মতে, মানে এই যে গ নাম্বার কোয়েশ্চেনে যেটা শর্ত, আমি যদি প্রথমত লিখি শর্ত মতে জি প্রাইম সমান কত? জি এর কত পার্সেন্ট? 80%। তো দেয়ারফর জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল 80%। তো 80% কে তুমি যদি ভাঙাও, জি প্রাইম বাই জি সমান হলো 80/100। তাহলে এই যে 80 কে 10 দিয়ে কাটলে 8, 100 কে 10 দিয়ে কাটলে 10। দেয়ারফর জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কত? 8 বাই কত ভাইয়া? 8 বাই হচ্ছে 10। 8 বাই কত? 8 বাই হলো 10। ঠিক আছে, গেল। এখন আসো, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি না যে পৃথিবী পৃষ্ঠে ওজন? তাহলে আমরা সবাই কি জানি? এই ফর্মুলাটা আমরা জানি কিনা? আমরা কি জানি? আমরা জানি জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা আমরা জানি কিনা ভাইয়া? এটা আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, সো এখন আসো, এখন আমি জি প্রাইম বাই জি এর এই যে এই ভ্যালুটা বসাবো। জি প্রাইম বাই জি এর ভ্যালু কত? 8/10। সো চলো 8/10 বসাই। 8 বাই কত? 8/10 সমান দেখো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, আমি যদি এখন এটাকে যদি 10/8 করি, 10/8 যদি করি, তাহলে আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে আসো 10/8 সমান এই যে আর প্লাস এইচ বাই আর, এটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস এইচ বাই আর লিখতে পারি। তাহলে কি লিখতে পারি ভাইয়া? 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার লিখতে পারি। 10/8 সমান 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। আচ্ছা, এখন আসো 1 প্লাস এইচ বাই আর ইজ ইকুয়াল রুট ওভার 10/8। এবার আসো এইচ বাই আর সমান রুট ওভার 10/8 মাইনাস 1। এই যে 1 কে পাশে নিয়ে আসলে -1। আচ্ছা, এখন আসো এইচ ইকুয়াল রুট ওভার 10/8 মাইনাস 1 ইন্টু আর। সো এইচ ইকুয়াল রুট ওভার 10/8 মাইনাস 1। আর এর মানটা কত ভাইয়া? আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 6400। তাহলে 6400 কিলোমিটারকে মিটারে নিয়ে গেলে 6400 ইন্টু কত? 10 কিউব। সো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা ক্যালকুলেট করে যা পাবো তাই হলো আমাদের অ্যান্সার। সো চলো করে ফেলি। তাহলে দেখো কি আসে, কি আসে দেখা যাক। (10/8) minus 1 10/8 minus 1 into 6400 কিউব কত আসে? ওকে 755417.5 মিটার আসে। এটাকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে তুমি কিলোমিটার নিয়ে যেতে পারো। 755.4
কিলোমিটার। ঠিক আছে, কত কিলোমিটার? 755.42 কিলোমিটার। কত কিলোমিটার ভাইয়া? 755.42 কিলোমিটার। এটাই হলো অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। কত? 755.42 কিলোমিটার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা? 755.4 কিলোমিটার। সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু বলো তো। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? 755.4 কিলোমিটার। ঠিক আছে, এখানে জাস্ট এই যে আমাদের কন্ডিশনটা বুঝতে হবে যে উপগ্রহের ওজনটা কত উচ্চতায়, মানে কত উচ্চতায় মানে এইচ এর মান কত, ওটাই বের করতে বলছে। উপগ্রহটার ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। সবার লেখা হলে ডান লিখো। ঠিক আছে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। তাহলে আমাদের কন্ডিশন কোনটা? আমাদের কন্ডিশন হচ্ছে এটা দেওয়া আছে, জি প্রাইম ইকুয়াল জি এর 80%। তাহলে জিটা আসলে কি? জিটা আসলে কি দেখো, এই যে মনে করো অনেকেই ভুলে গেছো হয়তো, এটা পৃথিবী পৃষ্ঠ আর এইটা হলো মনে করো এই যে এখানে হচ্ছে মনে করো কৃত্রিম উপগ্রহ। সো এইখানে কত উচ্চতায় আছে? ফর এক্সাম্পল ধরে নিলাম আমি এটা এইচ উচ্চতায় আছে। কত উচ্চতায়? এইচ উচ্চতায়। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা হচ্ছে আর, এটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি যে কি জানি? আমরা নরমালি জানি পৃথিবীর পৃষ্ঠে, এটা পৃথিবীর পৃষ্ঠে জি কত? জি ইকুয়াল হলো জিএম বাই আর স্কয়ার। আর এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সো আমরা কি করব? আমরা জি প্রাইম ভাগ জি করব। জি প্রাইম ভাগ জি যদি করি তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই জিএম বাই কত? আর স্কয়ার। সো জিএম কাটে, তাহলে উল্টাই দাও, তাহলে আর কি থাকে? আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সো এটা কোত্থেকে আসছে? যারা যারা বুঝো নাই তাদের জন্য ভেঙে দেখালাম। এই যে এটা আসছে কোত্থেকে? এখান থেকে আসছে। এখান থেকে এই জিনিসটা আসছে। ঠিক আছে, এখান থেকে আসছে। সো এখান থেকে আসার পর ওই যে আমাদেরকে বলে দিয়েছে কত উচ্চতায় উপগ্রহের ওজন। পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। তাহলে জি প্রাইম মানে উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80%। এখান থেকে জি প্রাইম বাই জি ইকুয়াল 8/10। এখান থেকে ক্যালকুলেট করে 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 আমরা এই যে এই ফর্মুলাটাতে বসাইছি। বসানোর পর জি প্রাইম বাই জি এর ভ্যালু 8/10 বসাইছি, এরপরে উল্টাই দিছি আর প্লাস এইচ বাই আর। এখন এটা কিভাবে আসছে? এই যে আর প্লাস এইচ বাই আর, এটাকে তুমি লিখতে পারো আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে 1 প্লাস এইচ বাই আর। সো আর প্লাস এইচ বাই আর কে আমরা কি লিখতে পারি? বলো। 1 প্লাস এইচ বাই আর লিখতে পারি। সো 1 প্লাস এইচ বাই আর সমান √10/8। এখান থেকে এইচ বাই আর ইকুয়াল √10/8 - 1। এখান থেকে ক্যালকুলেট করে আমাদের এই জিনিসটা চলে আসে। আশা করি বুঝতে পারছো। তাও আমি 1 থেকে 5 পর্যন্ত কি করব? ডিসকর্ডে প্রবলেম দিছে, প্লিজ দেখেন ভাইয়া। তোমাদের যাদের যাদের প্রবলেম আছে আমাদের ডাউট সলভ সেগমেন্টে দাও, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। ভাই এখানে তো ডাব্লিউ নিয়ে করতে বলছে, তাহলে জি কেন নিলেন? কোথায় ডাব্লিউ নিয়ে করতে বলছে? কি বলো না বলো এইসব তুমি। ঠিক আছে, আচ্ছা ডাব্লিউ ওজন। আচ্ছা, তো আসো এই জিনিসটাও ক্লিয়ার করে দিই। আবির হোসেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, এই জিনিসটাও সমাধান করে দিই। ঠিক আছে, এই জিনিসটাও তোমাদেরকে সমাধান করে দিই। দেখো আবির হোসেন বলছে ভাইয়া ওজনের কথা বলছে, ওজনের কথা বলছে, ওজনের কথা বলছে ডাব্লিউ। আপনি সেখানে জি নিয়ে কেন কাজ করলেন? আচ্ছা, আমরা কি জানি ভাইয়া? ডাব্লিউ ইকুয়াল এমজি। ঠিক আছে, তো এইটা ধরো ভূপৃষ্ঠে বস্তুটার ওজন। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, মানে মনে করো প্রথমে বস্তু কৃত্রিম উপগ্রহটা মনে করো এখানে ছিল, এই যে স্মল এম ভর বিশিষ্ট বস্তু ছিল। কৃত্রিম উপগ্রহটা মনে করো ভূপৃষ্ঠে ছিল। সো ভূপৃষ্ঠে কৃত্রিম উপগ্রহটার ওজন এমজি। এখন যখন তুমি এইচ উচ্চতায় তুলে দিছো তখন জিটা চেঞ্জ হয়েছে, তাহলে তখন ওজনটাও চেঞ্জ হবে। এটা হচ্ছে ভূপৃষ্ঠে কৃত্রিম উপগ্রহের ওজন। আর এটা হচ্ছে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের ওজন। ডাব্লিউ প্রাইম সমান কি? এম ইন্টু জি প্রাইম। এম কি চেঞ্জ হয়েছে ভাইয়া? এম তো চেঞ্জ হয় নাই, চেঞ্জ কে হয়েছে?
শুধু জি চেঞ্জ হয়েছে, এম তো চেঞ্জ হয় নাই। তো এম এম চলে যাবে। তুমি যদি মনে করো ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ করো, সেই ক্ষেত্রেও তোমার এম জি প্রাইম ডিভাইডেড বাই এম জি। সো ভরের তো আসলে কোনো পরিবর্তন হয় না, বুঝতে পারছো আবির? ভরের তো পরিবর্তন হয় না, তাহলে আলটিমেটলি কি জি প্রাইম বাই জি। সো ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ নিয়ে করা যে কথা, জি প্রাইম বাই জি নিয়ে করা একই কথা। আই থিঙ্ক এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, এন্ড এই যে এই সলভিং এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের প্রবলেমটা সলভ হয়েছে। আবির বুঝতে পারছো কিনা, বাকিরা বুঝতে পারছো কিনা জানাও। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আসা আসলে লেজিট, যে আমাদেরকে বলছে ওজন নিয়ে করতে, ডাব্লিউ নিয়ে করতে, আমরা কেন জি নিয়ে করলাম, এই কারণে জি নিয়ে করলাম। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি এই জিনিসটা, আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটা, আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছি না ভাইয়া? এই জিনিসটা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, রাইট? ওকে, চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। এটা সলভ হয়ে গেছে। আচ্ছা, উদ্দীপকের উৎক্ষেপিত গ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। কিভাবে করবা, কেউ বলতে পারবা? এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, কেউ কি বলতে পারবা? যে উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কিনা, এটা ও না দিয়ে লিখো, হবে কিনা। উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহ হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট একটু বলি। একটা উপগ্রহ তখনই চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে যদি ওই উপগ্রহটার নিজ অক্ষের সাপেক্ষে পর্যায়কাল চাঁদের নিজ অক্ষের সাপেক্ষে পর্যায়কালের কি হয়, সমান হয়। অথবা একটা উপগ্রহ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে যে পর্যায়কাল দেয়, চাঁদ যদি পৃথিবীর চারদিকে এক ঘুরে আসতে যদি একই পর্যায়কাল দেয়, তাহলে কি হয়, তাহলে উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। মুক্তিবেগ দিয়ে করব না, ভি ভার্সেস ভিই এর সাথে তুলনা করেও করা যায়, আরেক ভাবে করা যায়, ঠিক আছে, দুই ভাবে করা যায়, ঠিক আছে। বাট এখানে কি তোমাকে মানে বেগ বলা আছে, বেগ দেওয়া আছে, বেগ দেওয়া নাই, উৎক্ষেপণ বেগ কিন্তু দেওয়া নাই ভাইয়া, উৎক্ষেপণ বেগ দেওয়া নাই। ইয়ামিন হোসেন জানাইছো ভাই আপনি কি ফিজিক্সের ডিপার্টমেন্ট হেড? জি ভাই, আমি ফিজিক্সের ডিপার্টমেন্ট হেড। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদেরকে যদি উপগ্রহটার উৎক্ষেপণ বেগ দেওয়া থাকতো, তাহলে আমরা উৎক্ষেপণ বেগ দিয়েই ম্যাথটা সলভ করতাম, কিন্তু আমাদেরকে কিন্তু এখানে উৎক্ষেপণ বেগটা দেওয়া নাই। সো যেহেতু উৎক্ষেপণ বেগটা দেওয়া নাই, আমরা মুক্তিবেগের কনসেপ্ট ইউজ করে তেমন একটা সুবিধা পাবো না। বুঝতে পারছি? উৎক্ষেপণ বেগ দেওয়া থাকলে মুক্তিবেগের কনসেপ্ট দিয়ে করে সুবিধা পাইতাম। যেহেতু উৎক্ষেপণ বেগ দেওয়া নাই, সো আমরা কি দিয়ে করব, দোলনকালের কনসেপ্ট দিয়ে করব। কি, কিসের কনসেপ্ট? আমরা করব দোলনকালের কনসেপ্ট দিয়ে। যেমন তোমরা কেউ কি বলতে পারবা চাঁদ পৃথিবীর চারদিকে কত দিনে একবার প্রদক্ষিণ করে? বলতো, পৃথিবীর চারদিকে চাঁদের পর্যায়কাল কত? এনিওয়ান, কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা? তাহলে এই কোয়েশ্চেনটা বের করার হ্যাকসটা দেখো, মানে অ্যাপ্রোচটা কিভাবে করব। অ্যাপ্রোচ, এই কোয়েশ্চেনটা বের করে অ্যাপ্রোচ করব যে উপগ্রহটির পর্যায়কাল বের করব। উপগ্রহটির কি বের করব? পর্যায়কাল বের করব। অ্যাপ্রোচ হলো উপগ্রহটার পর্যায়কাল বের করব। তো যদি উপগ্রহটার পর্যায়কাল চাঁদের পর্যায়কালের সমান হয়, যদি উপগ্রহটির পর্যায়কাল চাঁদের পর্যায়কালের কি হয়, সমান হয়। যদি উপগ্রহটার পর্যায়কাল চাঁদের পর্যায়কালের সমান হয়,
তাহলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তো চাঁদ পৃথিবীর চতুর্দিকে 27 দিনে, চাঁদের পর্যায়কাল কতদিন? 27 দিন। এই ইনফরমেশনটা লিখে রাখো, চাঁদের পর্যায়কাল কতদিন, এটা মনে রাখতে হবে ভাইয়া। চাঁদের পর্যায়কাল সমান 27 ডে, 27 দিন। তো উপগ্রহটার আমরা কি বের করব? পর্যায়কাল বের করব। যদি উপগ্রহটার পর্যায়কাল চাঁদের পর্যায়কালের সমান হয় তাহলেই কি হবে? তাহলেই উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তাহলে আসো পর্যায়কাল বের করি। আমরা পর্যায়কালের ফর্মুলা কি জানি? আমরা পর্যায়কালের ফর্মুলা কি জানি? আমরা কি জানি বলো তো? আমরা জানি t is equal twice pi root over r plus h whole cube divided by gm, যেখানে m টা হলো পৃথিবীর ভর, h টা হলো এই যে কত কিলোমিটার উচ্চতায় ওঠানো হয়েছে, 700 কিলোমিটার, এটাই হলো h। উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহ, তাহলে উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটা কত কিলোমিটার উচ্চতায় উঠানো হয়েছে? 700 কিলোমিটার। ওকে, তো এখন কথা হচ্ছে দেখো, টুয়াইস পাই রুট ওভার আর এর মান কত? আর এর মান হলো 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10 কিউব প্লাস এইচ এর মান কত? 700 কিলোমিটার, তাহলে 700 ইন্টু 10 কিউব, ব্র্যাকেট দাও, ব্র্যাকেটের মধ্যে কি দিবা? হোল কিউব দিবা, ডিভাইডেড বাই কত? জিএম, জি এর মান কত? 6.673, 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এম এর মান কত? এম এর মান হচ্ছে কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ঠিক আছে, সো এই জিনিসটা ক্যালকুলেট করে চলো দেখি কত আসে। এই জিনিসটা ক্যালকুলেট করে দেখি চলো কত আসে। চলো ক্যালকুলেট করি, তাহলে কত আসবে? টুয়াইস পাই ইন্টু, ঠিক আছে, রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব, রাইট? তাহলে 6400 ইন্টু 10 কিউব প্লাস 700 ইন্টু 10 কিউব হোল কিউব ডিভাইডেড বাই 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। সো এই জিনিসটা ক্যালকুলেট করে আসে 5940। ঠিক আছে, 5940.61 সেকেন্ড। এটাকে আমরা যদি ঘন্টায় নিতে চাই, ঘন্টায় নিতে চাইলে 3600 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, তাহলে 1.65 আওয়ার। 24 ঘন্টা সমান একদিন, 1 ঘন্টা সমান 1/24। তাহলে কতদিন আসে এটা দেখো তো। এটাকে যদি এবার কি করো, 24 দিয়ে ভাগ করো, কত আসে? তাহলে ভাগ কত? 24, 0.068 ডে। তাহলে উপগ্রহটার পর্যায়কাল আসছে কত? 0.061 ডে। তাহলে তোমরাই বলো এবার, এই উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কি না? যেখানে চাঁদের পর্যায়কাল কতদিন? 27 দিন, আর উপগ্রহটার পর্যায়কাল কতদিন? 0.068 দিন, 0.068 দিন। চাঁদের পর্যায়কাল যেখানে 27 দিন, উপগ্রহটার পর্যায়কাল সেখানে হচ্ছে 0.068 ডে। সো তাহলে বলো, উপগ্রহটা আসলেই কি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে নাকি হবে না? সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও। হবে কি? হবে না। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ এটা লিখবা সুন্দর করে, অর্থাৎ উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে
পরিণত হবে না, অর্থাৎ উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে কি হবে না, পরিণত হবে না। ক্লিয়ার ভাইয়া? বুঝে গেছি সবাই? সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো, লিখা হইলে ডান। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, লিখা হইলে ডান লিখো। এরপর আমি পরের কোয়েশ্চেনে যাব। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, লিখা হইলে একটু ডান লিখো। সবার ক্লিয়ার কিনা জানাও, আর লিখা হইলে একটু ডান লিখো ফার্স্ট। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, লিখা হইলে একটু ডান লিখো তো ভাইয়া। সবার কি ক্লিয়ার? সবার লিখা হইলে একটু ডান লিখো ফার্স্ট, একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো। কমেন্ট তো দেখা যায় না, কাহিনী কি? কমেন্ট আসছে না, আচ্ছা দেখতেছি, দাঁড়াও, কমেন্ট আসতেছে না। আচ্ছা এখন আসছে, অনেকক্ষণ ধরে কমেন্ট আসতেছিল। এখন আসছে, এখন আসছে। আচ্ছা মান বসানোর বিষয়টা, মান বসানোর বিষয়টা নরমাল ভাইয়া। এই যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 × 10 কিউব, এইচ এর মান এই যে 700 কিলোমিটার, 700 × 10 কিউব মিটার, কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দিলাম। আর জি এর মানটা 6.673 10^11, পৃথিবীর ভর m = 6 × 10^24, ক্যালকুলেট করলাম, সেকেন্ডে আসলো। সেকেন্ডকে যখন 3600 দিয়ে ভাগ করলাম ঘন্টায় আসলো, ঘন্টাকে যখন 24 দিয়ে ভাগ করলাম দিনে আসলো 0.068 ডে। ঠিক আছে? আচ্ছা সবার লিখা হলে একটু ডান লিখো, ড্যাশবোর্ডে যাই আমরা। সবার লিখা হইলে একটু ডান লিখো, ঠিক আছে? আচ্ছা মুক্তিবেগ দিয়ে এটা কেন করা যাবে না? মুক্তিবেগ দিয়ে কেন করা যাবে না? কারণ আমাদেরকে তো উৎক্ষেপণ বেগ দেওয়া নাই। উৎক্ষেপণ বেগ দেওয়া থাকলে আমরা মুক্তিবেগ দিয়ে করতে পারতাম। যেহেতু উৎক্ষেপণ বেগ দেওয়া নাই, উৎক্ষেপণ বেগ দেওয়া না থাকলে তো তুমি মুক্তিবেগের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারছো? উৎক্ষেপণ বেগ যদি দেওয়া থাকতো তাহলে আমরা মুক্তিবেগটা কি করতাম, বের করতে পারতাম। আরেকবার আমি বুঝাই দিচ্ছি, তোমারা এখানে কোয়েশ্চেনে চাইছে জাস্ট নরমাল যে উদ্দীপকের উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে কিনা। সো একটা উপগ্রহ যদি চাঁদের মতো হইতে হয়, একটা উপগ্রহ যদি চাঁদের মতো হইতে হয়, তাহলে চাঁদের পর্যায়কালের সাথে সোজা কথাই উপগ্রহের পর্যায়কাল কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। একটা উপগ্রহ যদি চাঁদের মতো উপগ্রহে পরিণত হতে হয়, তাহলে সোজা কথায় চাঁদের পর্যায়কালের সাথে উপগ্রহটার পর্যায়কাল একই হওয়া লাগবে। তাহলে এই উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, যেটা আমি এই যে অ্যাপ্রোচে লিখে দিছি যে একটা উপগ্রহ এর পর্যায়কাল যদি চাঁদের পর্যায়কালের সমান হয় তাহলেই চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। সো আমরা যে কোনো কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ফর্মুলা শিখছিলাম প্রমাণ সহ, যে t = twice pi √r+h^3/gm। তো এখানে আমি সবগুলো ভ্যালু বসে আমাদের আসলো 5940.61 সেকেন্ড। সেকেন্ডকে আমি কি করলাম ভাইয়া, যেটা ভর দিচ্ছেন এটা তো পৃথিবীর ভর, এখানে তো উপগ্রহের ভর দেওয়ার কথা। নিউ ইউজার, তোমার কে বলছো উপগ্রহের ভর দেওয়ার কথা? আমরা যখন কৃত্রিম উপগ্রহের প্রমাণ পড়াইছিলাম ওইখানে পই পই করে বলে দিছিলাম যে উপগ্রহের কক্ষীয় বেগ, দোলনকাল, উচ্চতা, এগুলাতে উপগ্রহের নিজস্ব ভরের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে? কোনো অস্তিত্ব নাই। সো উপগ্রহের ভর আসার কোনো কোশ্চেনই আসে না। বুঝতে পারছো? নিউ ইউজার, কনসেপ্ট না পড়ে ক্লাস করলে যেটা হয় আর কি, কনসেপ্ট না পড়ে ক্লাস করবা অবস্থা এমনিই হবে। ঠিক আছে? কনসেপ্ট গুলো আগে পড়ো। ঠিক আছে? এখানে অবশ্যই অবশ্যই কার ভর হবে? পৃথিবীর ভর। কারণ কৃত্রিম উপগ্রহের কোনো কিছুতেই কৃত্রিম উপগ্রহের ভরের কোনো কি হয় না,
কোনো সম্পর্ক নাই। মানে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বলো, কক্ষীয় বেগ বলো, উচ্চতা বলো, এগুলোর সাথে কৃত্রিম উপগ্রহের ভরের কোনো সম্পর্ক নাই। এটা আমি থার্ড ক্লাসে পই পই করে বলে দিয়েছিলাম, এন্ড তোমরা পই পই করে ভুলে গেছো। ঠিক আছে, এই হলো আর কি অবস্থা। তো যে কথা সেই কাজ, আমরা উপগ্রহের দোলনকাল বের করলাম, দোলনকাল বের করে দেখলাম যে এটা আসে 0.068 ডে, মানে যেটা চাঁদের পর্যায়কালের ধারে কাছেও নাই। তো উপগ্রহে চাঁদের মতো উপগ্রহে আসলে পরিণত হবে না, নরমাল। এই যে দেখো কার ভর, এই যে পৃথিবীর ভর, এই যে পৃথিবীর ভর বসাইছে। ক্যালকুলেট করে কত আসলো 1.65 আওয়ার। আমি দিনে নিয়ে গেছি, আরো সুন্দর করে দেখাইছি আর কি। তাহলে কৃত্রিম উপগ্রহটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে না। ওকে, এই কোয়েশ্চেনটা একটু দেখো, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/5। পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় 81 গুণ হলে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ, এটাই বের করতে হবে। ওকে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান, পৃথিবীতে অভিকর্ষ, তাহলে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণকে আমি দিলাম জি মুন। এটা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের 1/5, এটা হলো জি আর্থ। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশনটা যদি আমি লিখি, প্রথম কন্ডিশন, তাহলে শর্ত মতে, মানে প্রশ্ন মতে আর কি, শর্ত মতে বা প্রশ্ন মতে, জি মুন মানে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হলো জি মুন। জি মুন সমান কত, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/5। তাহলে জি আর্থ এর 1/5, জি আর্থ EARTH, জি আর্থ এর কত 1/5। দেয়ারফর জি মুন divided by G earth is equal কত 1/5। আচ্ছা, পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় 81 গুণ, তাহলে m earth is equal 81 times of m moon। মানে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 81 গুণ। আমাদের কোয়েশ্চেনে যে ডেটাগুলো দেওয়া ছিল ওই ডেটাগুলা আমরা বসাই ফেলছি। আমাদেরকে বের করতে হবে যে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ। ঠিক আছে, পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ, তাহলে ডি আর্থ ডিভাইডেড বাই ডি মুন ইকুয়াল হোয়াট। কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো? কোয়েশ্চেন সবার ক্লিয়ার? কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার? চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান মানে জি মুন এর মান, পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মানের 1/5, মানে জি মুন এর মান জি আর্থ এর 1/5। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, মানে m earth is equal 81 times of m moon। তাহলে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ সেটা আমাদেরকে বের করতে হবে। কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা বলো? কোয়েশ্চেন কি সবাই বুঝতে পারছো? কোয়েশ্চেন কি সবার ক্লিয়ার? কোয়েশ্চেন কি বুঝে গেছি ভাইয়া? আমরা সবাই কি কোয়েশ্চেন বুঝতে পারছি? কোয়েশ্চেন কি সবার ক্লিয়ার? কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তো এখন আসো, এখন কাহিনী হচ্ছে আমরা যদি এখন করি তাহলে দেখো তো, আমরা যদি এইভাবে করি জি আর্থ ডিভাইডেড বাই জি মুন সমান জি এম আর্থ ডিভাইডেড বাই আর আর্থ স্কয়ার ডিভাইডেড বাই জি এম মুন ডিভাইডেড বাই আর মুন স্কয়ার। ঠিক আছে, জি ইকুয়াল জি এম স্কয়ার, জি ইকুয়াল জি এম স্কয়ার। তাহলে জি আর্থ ইকুয়াল জি এম আর্থ ডিভাইডেড বাই আর আর্থ স্কয়ার, জি মুন ইকুয়াল জি এম মুন ডিভাইডেড বাই আর মুন স্কয়ার। আচ্ছা, তো এখানে যেটা হবে সেটা হলো প্রথমত হচ্ছে জি জি কাটা যাবে। ঠিক আছে, তাহলে আসো এম আর্থ
ডিভাইডেড বাই আর ইকুয়াল কত, আমরা সবাই জানি আর ইকুয়াল হচ্ছে ডি বাই 2। তাহলে ডি, এই যে আর আর্থ হোল স্কয়ার, তাহলে ডি আর্থ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই এম মুন ডিভাইডেড বাই আর মুন মানে কি ডি মুন ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তো এখন যে জিনিসটা দাঁড়াবে সেটা দেখো, আমরা এখান থেকে করি, এই যে এর পরের লাইনটা এখান থেকে শুরু করতেছি, এই যে এখান থেকে। তাহলে এখন একটু দেখো তো ভাইয়া, এই যে জি আর্থ বাই জি মুন, দেখো জি মুন বাই জি আর্থ কত, জি মুন বাই জি আর্থ সমান 1/5, তাহলে উল্টা করলেই শুধু কত, শুধু 5। দেখো জি মুন ডিভাইডেড বাই জি আর্থ 1/5, আর জি আর্থ ডিভাইডেড বাই জি মুন করলে শুধু কত, শুধু 5। আচ্ছা, এখন আসো এই যে এই জিনিসটা চলো ভাঙাই। তাহলে ভাঙালে কি দাঁড়াই, ভাঙালে যেটা দাঁড়াই সেটা হচ্ছে এম আর্থ ডিভাইডেড বাই ডি আর্থ স্কয়ার বাই 4 ইন্টু ডি মুন স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই এম মুন। আচ্ছা, এখন যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে এই 4টা এদিকে উপরে উঠে যাবে, তাহলে দেখো এম 4 ইন্টু এম আর্থ ডিভাইডেড বাই ডি আর্থ স্কয়ার ইন্টু ডি মুন স্কয়ার বাই কত, এই যে 4টা নিচে নামে যাবে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দেখো, এম আর্থ সমান কত 81 এম মুন। আচ্ছা, তো 4 ইন্টু কত এম মুন, এম মুন। আচ্ছা, প্রথমত 4 4 কাটা যায়, তাই না? প্রথমত আমরা কি করব, এই যে 4, এই যে 4 আমরা কি করব, 4 4 আমরা কেটে দিব, কেটে দিলাম। তাহলে এখন আসো কি অবশিষ্ট থাকে, এখন অবশিষ্ট থাকে 5 ইকুয়াল, দেখো তো 5 ইকুয়াল, এই যে দেখো এম আর্থ সমান কত, এই এম আর্থ সমান আমরা বসাতে পারি 81 এম মুন, 81 এম মুন ডিভাইডেড বাই ডি আর্থ স্কয়ার ইন্টু কত ডি মুন স্কয়ার ডিভাইডেড বাই কত এম মুন। এবার কে কে কাটা যায়, এম মুন কাটা যায়, রাইট? এই যে এম মুন কাটা যায়। আচ্ছা, কাটা গেল। তাহলে এখন আসো, এখন আর কি অবশিষ্ট থাকে, এখন আর অবশিষ্ট থাকে হচ্ছে এই যে এটা দিয়ে গুণ করে দাও, 5 ডি আর্থ স্কয়ার সমান 81 ডি মুন স্কয়ার। তাহলে আমাদেরকে কি ডি আর্থ স্কয়ার, ডি আর্থ দেখো ডি আর্থ স্কয়ার সমান 81/5 ডি মুন স্কয়ার। এতটুকু পর্যন্ত আগে আসো, এতটুকু পর্যন্ত আগে সবাই করো, সবাই আগে এতটুকু পর্যন্ত আসো, এটার পরে আরেকটু বাকি আছে, আমি ব্ল্যাঙ্ক স্লাইডে করে দিচ্ছি। সবাই আগে এতটুকু পর্যন্ত আসো, ডি আর্থ স্কয়ার সমান 81/5 ডি মুন স্কয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আগে একটু আসো, এরপর আমি তোমাদেরকে করাচ্ছি জিনিসটা। ঠিক আছে, এই যে এটার পরের লাইনটা মনে করো আমি এই যে এখান থেকে শুরু করতেছি, ওকে? তাহলে দেখো, তাহলে এই যে এখান থেকে শুরু করতেছি, এটা মুছে দিই, এখান থেকে শুরু করি, হ্যাঁ এখান থেকে শুরু করি। দেখো তাহলে দেখো তো ডি আর্থ স্কয়ার সমান, আচ্ছা ডি আর্থ সমান কত, স্কয়ার উঠাই দিলে পুরোটার উপর কি দিতে হবে, রুট দিতে হবে। রুট ওভার কত 81/5 ডি মুন স্কয়ার। সুতরাং ডি আর্থ সমান, তাহলে দেখো তো রুট ওভার 81/5, 81 কত 5, কত আসলো 4.02, মানে 4 গুণ আর কি
ডিমুনের উপর স্কয়ার আছে, রুট স্কয়ার চলে গেলে শুধু কি থাকবে? ডিমুন থাকবে। মানে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ? 4.02 গুণ, মানে প্রায় 4 গুণ। পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ? 4 গুণ। এটাই বের করতে বলছে, পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ? কত গুণ ভাইয়া? 4 গুণ। সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও। একদম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সুন্দর করে বুঝাইছি। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাই দেই কমেন্টে। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাই দেই। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার? খুবই মজার ম্যাথ। এই ধরনের অঙ্কগুলো বেশি আসে পরীক্ষায়। এই ধরনের অঙ্কগুলা বেশি আসে পরীক্ষায়, বেশি আসে। সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো, এরপর আমি রিক্যাপ করে দিব। অবশ্যই রিক্যাপ করে দিব। হ্যাঁ, আরেকবার বুঝাবো। সবাই আগে একটু লিখে নাও, সবাই আগে একটু লিখে নাও, লিখা হলে একটু ডান লিখো, এরপর আমি রিক্যাপ করে দিচ্ছি। সবাইকে আগে একটু লিখার টাইম দিলাম, ঠিক আছে? সবাই একটু লিখে নাও, এরপর আমি রিক্যাপ করে দিব। সবাই একটু কষ্ট করে লিখে ফেলো ভাইয়া, এরপর রিক্যাপ করে দিব। 81 কেন হলো? এই যে দেখো 81 গুণ বলা আছে, 81 গুণ বলা আছে তাই। আচ্ছা, তো সবার আশা করি লিখা হয়ে যাক, আমি আবার রিক্যাপ করব। সবার লিখা হইলে আগে ডান লিখো, সবার লিখা হইলে ডান লিখো, এরপর আমি আবার রিক্যাপ করে দিব, ঠিক আছে? ওকে, ডান। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমাকে কোয়েশ্চেনে বলছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানের 1/5। মানে দেখো এই যে চন্দ্রপৃষ্ঠে জি সমান ভূপৃষ্ঠে জি এর 1/5, মানে জি মুন ইজ ইকুয়াল জি আর্থ এর 1/5। তাহলে জি মুন ডিভাইডেড বাই জি আর্থ সমান 1/5। আচ্ছা, এবার বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনে যা কন্ডিশন দিছে ওটা আমি এখানে ইকুয়েশন ওয়াইজ বসাইছি। কোয়েশ্চেনে যা লাইন দিছে ওই লাইনটা দেখো, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। এই যে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। আমাকে বের করতে হবে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ। পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা নরমালি একটা ফর্মুলা কি জানি? আমরা একটা নরমাল ফর্মুলা জানি যে জি ইজ ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। তাহলে জি আর্থ ডিভাইডেড বাই জি মুন, আমরা যদি এখন এভাবে চিন্তা করি জি আর্থ ডিভাইডেড বাই জি মুন যদি করি, ঠিক আছে? মনে করো জি আর্থ ডিভাইডেড বাই জি মুন, মনে করো এই জিনিসটা করার জন্য কি করতে হবে? মনে করো আমরা লিখতে পারি জি আর্থ মানে পৃথিবীতে জি সমান জি ইন্টু এম আর্থ মানে পৃথিবীর ভর ডিভাইডেড বাই আর আর্থ স্কয়ার, ঠিক আছে? সেম ভাবে আমি যদি মুনেরটা করি, চাঁদের জি যদি বের করি, তো এই জি তো চেঞ্জ হবে না, ধ্রুবক এম মুন ডিভাইডেড বাই আর মুন স্কয়ার, ঠিক আছে? সো এইটাকে তুমি দিবা তখন ইকুয়েশন নাম্বার 1, এইটাকে তুমি দিবা তখন ইকুয়েশন নাম্বার 2। এরপরে তোমার যেটা করা লাগবে 1 নং ভাগ 2 নং করে দিবে, ঠিক আছে? 1 নং ভাগ 2 নং তোমরা করে দিবা। সো এইখানে তাই করছি, দেখো এই যে আগের স্লাইডটাতে আমরা তাই করছি, ঠিক আছে? এটা কি চলে গেছে নাকি? হাই হাই সারছে, এটা তো চলেই গেছে, শিট চলে গেল, চলে গেছে। दिल का दरिया बह ही गया, अचानक ये बुट क्यों मुझ ही गया, बात दिल की नजरों ने की,
এটা কি আসলেই চলে গেছে? এই কষ্ট কই রাখবো আমি, বলো? এই কষ্ট আমি কোথায় রাখবো? বোর্ডের লেখাটা ফুল মুছে গেছে। ঠিক আছে, মানে বুঝতে পারছো জিনিসটা তোমাদের হোপফুলি লেখা শেষ। ও আচ্ছা, তোমাদের তো লেখা শেষ, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, তাহলে তুমি কি করছিলা? এই যে তুমি যেটা করছিলা, এই যে বোর্ড আবার গ্যাঞ্জাম করা স্টার্ট করছে, দাঁড়াও। এই তো চলে আসছে আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক গড, এই যে চলে আসলো। যায় নাই? আসো দেখি, কিন্তু এইটাতে কিছু করা যাচ্ছে না। আরে কষ্ট, দার্দ কোথায় রাখবো? আচ্ছা একটু দেখে নাও তো, এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই যে ভাগ করলাম, এরপর জি জি তো নরমালি চলে যায়, এই যে জি জি চলে গেছে। এরপর এম আর্থ, এবার আর ইকুয়াল কত? ডি বাই টু। সো আর আর্থ স্কোয়ার ইকুয়াল, এই যে আসছে ডি আর্থ স্কোয়ার বাই কত? 4। ঠিক আছে, এম আর্থ স্কোয়ার ইকুয়াল কত? ডি আর্থ স্কোয়ার বাই 4 আসলো। এরপর এই যে এই জিনিসটাকে আমি যখন গুণ করলাম, এটা এই পাশে গেলে উপরে চলে যাবে। সো এই যে এখানে আসো, এখানে আর মুন ইকুয়াল ডিমুন স্কোয়ার বাই কত? ডিমুন স্কোয়ার বাই কত? ডিমুন স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার। এখন আমি কি করলাম, এই যে এইটাকে স্কোয়ার গুলো উঠালাম, এটার পরে কোন লাইন? এটার পরে হচ্ছে আসলে এই যে এই লাইন, এটার পরে আসলে এই লাইন। ঠিক আছে, সো দেখো ডি আর স্কোয়ার বাই 4 ইন্টু এই যে এটা তখন উপরে চলে যাবে, এই জিনিসটা তখন এই পাশে আসলে উপরে উঠে যাবে। ডিমুন স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই কত? এম মুন আসলো। এখন আমরা কি করব? এখন আমরা কি করলাম, এই যে এই 4টা আসলে তো উপরের সংখ্যা, উপরে উঠে যাবে। এই 4টা নিচের সংখ্যা, নিচে নেমে যাবে, নিচে নেমে এটা উপরে উঠে গেলে এটা নিচে নেমে গেলে 4 4 কাটা। এম আর্থ সমান কত? 81 এম মুন, তাই না? সো দেখো, এম আর্থের জায়গায় কি বসালাম? এম আর্থের জায়গায় 81 এম মুন বসালাম, বাকি সব ঠিক। এম মুন কাটা যায়, কাটা যাওয়ার পরে আর এটা অবশিষ্ট থাকে। এরপরে কি হয়েছে? এরপরে এখানে আসছে এই যে 5 কে এদিকে গুণ করে দিছি, আর 81 ডিমুন স্কোয়ার, তাহলে 5 ডি আর্থ স্কোয়ার ইকুয়াল 81 ডিমুন স্কোয়ার। এরপরে ডি আর্থ শুধু এটা রাখছি, 5 কে পাশে বাড়িয়ে দিছি, 81 বাই 5 ডিমুন স্কোয়ার। এরপর ডি আর্থ রুট করে দিছি, রুট ওভার 81 বাই 5 সমান 4.02, ডিমুন স্কোয়ারের উপর রুট চলে গেলে শুধু ডিমুন, তারপর ডি আর্থ ইকুয়াল 4.02 ডিমুন, মানে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের 4.02 গুণ। ক্লিয়ার ভাইয়া? এবার ক্লিয়ার কিনা বলো? এবার কি ক্লিয়ার? এবার কি বুঝতে পারছি? এবার কি বুঝছি? এবার কি বুঝতে পারছি কিনা জানাও, এবার কি বুঝতে পারছি? If you miss the train I'm on, you will know that I'm gone. You can hear the whistle blow 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. সবার ক্লিয়ার কিনা জানাও, লেখা হলে একটু ডান লিখো। গরম 1, গরম 2, গরম 3, গরম 4, গরম 500 miles away from home. সবার লেখা হলে ডান লিখো। হোপফুলি ডান। চলো আমরা পরের এরিয়াতে যাই। এই যে বলছিলাম সেই কাজ। এবার আসো, পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডাক্তার বোস, পদার্থবিজ্ঞানের অধ্যাপক কে? ডাক্তার বোস। কি করলো? ছাত্রদেরকে বললেন 20 কেজি ভরের কোন বস্তুর ওজন পৃথিবীতে 196 নিউটন, চাঁদে 38.6 নিউটন, আবার মহাশূন্যে বস্তুটা ওজনহীন। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ আর 4 গুণ। প্রথম কোয়েশ্চেন, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটাকে ওজনহীন মনে হবে?
সেকেন্ড কোয়েশ্চেন, ডাক্তার ভোসের দেওয়া তথ্যের সত্যতা কতটুকু? ঠিক আছে, কোয়েশ্চেনটা তুলো। এই তোদের 1 ঘন্টা পার হওয়ার পরে স্যার ছুটি কখন, ছুটি কখন বলে তোরা পাগল হয়ে যাস কেন? 1 ঘন্টা পার হতে পারে না, ছাড় ছুটি কখন, ছাড় ছুটি কখন? কোয়েশ্চেনটা তুলো সবাই। ডাক্তার বসে কি কি গ্যাঞ্জাম করছে, কোয়েশ্চেনটা একটু তুলো। ডাক্তার বোস কি কি গ্যাঞ্জাম করলো, কোয়েশ্চেনটা সবাই একটু তুলো। পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডাক্তার বোস ছাত্রদেরকে বললেন 20 কেজি ভরের কোন একটা বস্তুর ওজন, পৃথিবীতে ওজন হচ্ছে 196 নিউটন, চাঁদে ওজন হচ্ছে 38.6 নিউটন, আবার মহাশূন্যে বস্তুটা ওজনহীন। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তো প্রথমত আমাকে বলছে কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটি ওজনহীন। তো ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বস্তুটা ওজনহীন, এইচ এর মান কত সেটা বের করতে হবে। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন দেখো, 1 নম্বরের সলিউশন দেখো। ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বস্তুটি ওজনহীন। আচ্ছা, এবার তোমরা আমাদের একটা অ্যান্সার করো তো, আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার করো। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় একটা বস্তু যদি ওজনহীন হয়, এই যে এটা মনে করো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, এখানে ধরো এ বিন্দুতে যদি একটা বস্তু ওজনহীন হয়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় একটা বস্তু ওজনহীন হলে এইখানে জি প্রাইমের ভ্যালু কত হবে? সবাই একটু কমেন্টে জানাও। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি প্রাইমের ভ্যালু কত হবে? ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় একটা বস্তু ওজনহীন হলে ওইখানে জি প্রাইমের ভ্যালু কত হবে? সবাই কমেন্টে জানাও, সবাই চিন্তা করে বলবা। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় একটা বস্তু যদি ওজনহীন হয়, তাহলে ওই এইচ উচ্চতায় জি প্রাইমের ভ্যালু কত? বা ভূপৃষ্ঠ হতে একটা বস্তু যদি এইচ উচ্চতায় গিয়ে ওজনহীন অনুভব করে, সেখানে জি প্রাইমের ভ্যালু কত? 0 0। ঠিক আছে, তাহলে অর্থাৎ ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বস্তুটি ওজনহীন হবে, তাহলে লিখো অর্থাৎ এইচ উচ্চতায় ওজন জি প্রাইম ইকুয়াল কত? 0। এবার আমরা বহুত আগে পড়ানো একটা ফর্মুলা চাইলে কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো, আমরা কি জানি আমরা ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি প্রাইম ইকুয়াল কত? 1 - 2h/r ইন্টু জি। এই ফর্মুলাটা পড়াইছিলাম, মনে আছে? এই ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু পড়াইছিলাম, মনে আছে কিনা বলো? এই ফর্মুলাটা তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে কি ভাইয়া? পড়াইছিলাম। তো এখানে আমরা জি প্রাইমের ভ্যালু কত বসাবো? 0। 1 - 2h/r ইন্টু কত? জি। তাহলে এখান থেকে কি আসবে আমাদের? এখান থেকে আসবে 1 - 2h/r ইকুয়াল 0। তাহলে 2h/r ইকুয়াল 1, তাহলে 2h ইকুয়াল আসবে r, h ইকুয়াল আসবে r/2। তার মানে ভূপৃষ্ঠ হতে r/2 উচ্চতায় কি হবে? জি প্রাইমের মান 0 হবে। তাহলে অ্যান্সার কত? r/2। কত উচ্চতায়? h উচ্চতায়, মানে r/2। r/2 মানে কত? 6400 ইন্টু 10³ ডিভাইডেড বাই 2, তাহলে 3200 ইন্টু 10³ অথবা
3.2 ইন্টু 10⁶ মিটার। তাহলে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় অথবা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় অথবা 3.2 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় বস্তুটা নিজেকে ওজনহীন অনুভব করবে। ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে r/2 উচ্চতায় বস্তুটা নিজেকে কি অনুভব করবে? ওজনহীন অনুভব করবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া। সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছি কিনা? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু বলো তো। সবাই বুঝতে পারছো কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাই দাও, কমেন্টে জানাও। টিচার 2 আছে বাবা, সবার রিপ্লাই করতেছে তো একটু সময় লাগতেছে, দ্যাটস ইট। অবশ্যই টিচার 2 আছে। ক্লিয়ার না সবার? সবার লেখা হলে একটু ডান লিখো। সবার লেখা হলে একটু ডান লিখো। ডক্টর ভোসের দেওয়া তথ্যের সত্যতা কতটুকু? ডক্টর ভোসের দেওয়া তথ্যের সত্যতা কতটুকু? ঠিক আছে, এখন তোমাদের এই জিনিসটা হলো বাড়ির কাজ। এই জিনিসটা বাড়ির কাজ। ডাক্তার ভোসের দেওয়া তথ্যের মানে 20 কেজি ভরের কোন বস্তুর ওজন পৃথিবীতে 196 নিউটন, চাঁদে 38.6 নিউটন। এটা তোমরা একটু ট্রাই করো। বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজের সাথে তোমাদের একটু একটা ছোট্ট 5 মিনিটের বিরতি দিলাম। ঠিক আছে, 5 মিনিটের একটা ছোট্ট বিরতি, 5 মিনিটের বিরতি শেষে ব্যাক করতেছি আমরা। ঠিক আছে, এটা একটু ট্রাই করো। এটার হিন্টসটা দিয়ে দিব, বাসায় করবা। আজান দিছে ভাইয়া, সো এখন তোমাদের 5 মিনিটের একটা ছোট্ট বিরতি। 5 মিনিট বিরতি শেষে আই উইল ব্যাক টু দ্য ক্লাস এগেইন।
চলে আসছি 36 বাজে ভাইয়া, চলে আসছি ক্লাসে, চলে আসছি। এই আন্ডা বাচ্চারা ক্লাসে চলে আসছি, আসো আগাই। ये क्या हुआ, रिमोट भी खत्म हो गया। তাহলে 1 নাম্বারটা পড়ে ফেলছি, 2 নাম্বারটা যদিও বাড়ির কাজ দিছিলাম, একটা হিন্টস তোমাদেরকে দেখাই দেই। ঠিক আছে, এই যে r/2 উচ্চতায় কি হবে, ওজনহীন হবে। ডাক্তার বোসের দেওয়া তথ্যের সত্যতা, ডাক্তার বোসের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করবা। ঠিক আছে, তো ডাক্তার বোস বলছে 20 কেজি ভরের কোন একটা বস্তুর ওজন পৃথিবীতে 196 নিউটন। ভাইয়া, তো নরমালি ডাব্লিউ ইকুয়াল কত, mg, m এর মান কত 20, g এর মান কত 9.8, গুণ করো কত আসে 196 নিউটন আসে। তাহলে ডাক্তার বোসের প্রথম তথ্য সত্য কিনা, 20 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীতে কত 196, মিলছে, সত্য। তাহলে প্রথম তথ্য সত্য। তোমরা বাসার মধ্যে বাড়ির কাজ করবা, ওই বস্তুটার চাঁদে ওজন 38.3 নিউটন, এই সত্যটা তোমরা যাচাই করবা। ফার্স্ট পার্ট করে দিছি, তাহলে প্রথম তথ্য সত্য, ডাক্তার বোসের দেওয়া প্রথম তথ্য সত্য, ডাক্তার বোসের দেওয়া প্রথম তথ্য সত্য। তুমি বাসার মধ্যে বলো, এটা কি করাই দিব নাকি বাসায় করতে পারবা, বলো এটা কি করাই দিব নাকি বাসায় করতে পারবা, বলো এটা কি করাই দিব নাকি বাসায় করতে পারবা, বলো তো। এটা কি করাই দিব নাকি বাসায় করতে পারবা, জানাও। HW দিবা 10MS SSC HSC স্টুডেন্ট গ্রুপে। এটা কি করতে পারবা নাকি করাই দিব, বলো। করাই দিতে হবে নাকি পারবা, বলো দেখি। করাই দেওয়ার ভোট বেশি নাকি পেরে যাওয়ার ভোট বেশি, সঠিক বলতে পারলাম না। এখানে আমি 3 ধরনের অডিয়েন্স দেখতে পাচ্ছি। এক ধরনের অডিয়েন্স ভাইয়া করাই দেন, আরেক ধরনের অডিয়েন্স বলছে পারবো, করাইতে হবে না। আরেক ধরনের অডিয়েন্স বলতে পারবো কিনা এটাও বুঝতেছি না, করাই দিতে হবে কিনা এটাই বুঝতেছি না। ঠিক আছে, মুনের জি কিভাবে বের করব, ঠিক আছে আসো তোমাদেরকে খাওয়াই দেই। এখন কথা হচ্ছে, দেখো আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে ME is equal 81 mm। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ। ঘ নাম্বারে দেওয়া কন্ডিশন হলো এগুলা। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ। ঠিক আছে, দেখো এটা সলভ করাই ছুরি দিয়ে দিব, আমাদের আসলে সিকিউ টাইপ প্রায় শেষ। দেখো পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তো এখন আসো, এখন আমরা কি করব, চাঁদে বস্তুটার ওজন বের করতে হবে। আমরা পৃথিবীতে বস্তুর ওজন বের করছি, চাঁদে বস্তুর ওজন বের করব। ঠিক আছে, এবার আসেন দেখি। তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমরা জিই ডিভাইডেড বাই আবারও যদি জিএম করি, তাহলে কি জিএমই বাই আর ই স্কয়ার জিএমএম বাই আর এম স্কয়ার। একটু আগে করাইছি এই টাইপের অঙ্ক। খালি সত্যতা যাচাই করতে বললে তোমরা একটু ভয় পাও। তো এখন আসো, জিই কত, জিই হলো 9.8 ডিভাইডেড বাই জিএম, জিএমটাই বের করতে হবে। ঠিক আছে, 9.8 বাই জিএম ইকুয়াল, এই যে জি জি কাটে, তাহলে কি
এম ই বাই আর স্কোয়ার আর এম স্কোয়ার বাই কি এম এম। এবার আসো 9.8 বাই জি এম। এম ই সমান কত? 81 mm। 81 mm ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আর ই সমান কত? 4 আর এম। আর ই সমান কত? 4 আর এম। 4 আর এম। তাহলে আসেন আর ই সমান কত? 4 আর এম, রাইট? 4 আর এম, 4 আর এম, 4 আর এম হোল স্কোয়ার ইন্টু আর এম স্কোয়ার বাই এম এম। তাহলে এবার কে কে কাটা যায় দেখো। ডাক্তার বোসকে কত কিছু বানালি তোরা, ডাক্তার বোধ বানালি, ডাক্তার বোকা বানালি, যাই হোক যেটাই বানা, ইয়োর মাইন্ড ইয়োর চয়েস। এবার আসো 81 বাই 16 আর এম স্কোয়ার ইন্টু আর এম স্কোয়ার। এই যে আর এম আর এম আর এম স্কোয়ার কাটে, বাকিদের ফাটে। তাহলে এখানে আর কি অবশিষ্ট থাকে? জি এম এর মানটা বের করতে পারি না? বের করতে পারি কিভাবে? এই যে দেখো কিভাবে বের করতে পারি। জি এম ইজ ইকুয়াল 9.8 ইন্টু 16 ডিভাইডেড বাই 81। জিএম বাইর করে কত আসে দেখো। 9.8 ইন্টু 16 ডিভাইডেড বাই 81 কত আসলো? 1.93। ওরে খোদা, চাঁদে অভিকর্ষ ত্বরণ কত? 1.93। তাহলে চাঁদে ওজন কত? ডাব্লিউ এম ইকুয়াল কত? এম ইন্টু জি এম। তো বস্তুর ভর, এই যে বস্তুর ভর পৃথিবীতে যা চাঁদেও তা ফিক্সড। 20 ইন্টু জি এম কত? 1.93। ক্যালকুলেশন করে ফেলো কত আসে দেখো। কত আসলো? 38.71, 38.6, 38.6 কত আসলো? 38.6 নিউটন। তাহলে এই যে চাঁদে ওজন কত? 38.6 নিউটন। এখানেও কত? 38.6 নিউটন। সত্য যে হবে না বলছো কানে ধরে ফেলো, কারণ সত্যি হয়ে গেছে। যে বলছিলা সত্য হবে না সে কানে ধরে ফেলো, কারণ সত্য হয়ে গেছে। ঠিক আছে, সত্য হয়ে গেছে। এটাই হলো অ্যান্সার। সবাই বুঝতে পারছি কিনা একটু জানাই দাও। সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার বাবা? সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? আব্দুর রহমান চৌধুরী বলছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ঠিক আছে, ব্যাপারে চাকরি পাইতে হলে আগে পড়তে হবে, না পড়া চাকরি দিবে না কেউ, বুঝছো? একজন লিখছে ডক্টরে ফিজিক্স পড়ে কেন? এই ডক্টর তো ডাক্তার না, এই ডক্টর হইছে পিএইচডি কইরা। ঠিক আছে, আমি যদি কোনোদিন পিএইচডি করি তাইলে আমার নামের আগেও ডক্টর আসবে। ডক্টর, ডাক্তার না, ডক্টর। ডক্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে পিএইচডি হোল্ডার ডক্টর, আর একটা হইতেছে কি এমবিবিএস ডাক্তার। ঠিক আছে, এই হলো আর কি অবস্থা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? তোমরা যারা যারা যাদের যাদের লাইফ নিয়ে অনেক অভিযোগ, তোমাদের একটা কথা বলি, কথা বলে আজকের ক্লাসটা শেষ করি। ঠিক আছে, কালকে লাইফের একটা মানে বেশ থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সো একটু শেয়ার করি তোমাদেরকে। হ্যাঁ, যারা যারা হতাশায় থাকো আর কি, যারা যারা হতাশায় থাকো, যাদের মানে মনে হয় লাইফ নিয়ে অনেক অভিযোগ, যাদের যাদের মনে হয় যে আমার লাইফে এইটা হইতে পারলে আরো বেটার হইতো, ঠিক আছে, যাদের মনে হয় তাদের জন্য একটা স্টোরি শেয়ার করি, আমার প্রিভিয়াস দিনের ঘটে যাওয়া একটা ঘটনা। ঠিক আছে, সো এটা একটু তোমাদেরকে শেয়ার করি। গতকালকে অফিস থেকে বের হলাম, গতকালকে কোনো ক্লাস ছিল না, অফিস থেকে বের হলাম বিকাল 5টার পর করে বেরোইছি। কালকে একটু আর্লি বেরোইছি অফিস থেকে, বাসায় গিয়ে একটু লেখাপড়া করব এন্ড একটু রেস্টও করব, শরীর একটু খারাপ লাগতেছিল। বের হলাম, বের হয়ে বাসায় গেলাম, রেস্ট করলাম। তো হঠাৎ করে খবর পাইলাম যে আমাদের অফিসের একটা আমাদের ছোট ভাই, সে অনেক অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, অনেক অসুস্থ হয়ে গেছে, ওর ফুল বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, ফুড পয়জনিং হয়েছে, এন্ড ওর ফুল বডি থেকে সব মানে আয়ন আর কি। আমাদের লাইফটা আইসিইউতে যারা যাই তাদের লাইফটা আসলে তোমরা আয়ন মানে খনিজ লব, আমাদের বডিতে কি আছে? আয়ন আছে না, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। সো এই আয়নের প্যারামিটার, জাস্ট কয়েকটা আয়নের প্যারামিটারের উপরে আমাদেরকে আইসিইউতে মনিটর করা হয়, বুঝতে পারছো? সো ওর আয়নগুলো ফল করে গেছিল। সো যখন খবর পাইছি তখন মনে করো
রাতের 12টা, ঠিক আছে, রাতের 12টায়। তো সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিল। তো চিন্তা করলাম যে যাই, দেখতে চাই, ঠিক আছে। এরপরে তোমাদের ইস্তিয়াক ভাইয়াকে সহ নিয়ে ফোন দিলাম, তোমাদের ইস্তিয়াক ভাইয়া সহ দেখতে গেলাম সোহরাওয়ার্দী মেডিকেলে। 12টা বাজে তখন। এরপরে সোহরাওয়ার্দী মেডিকেলে যাওয়ার পরে মানে ওকে তো আমরা দেখতে গেছি। তো যখন দেখতে গেছি তখন ওর অবস্থা মোটামুটি ক্রিটিক্যালি বলা চলে। আর হচ্ছে মনে করো দেখতেছি, ডাক্তারের সাথে কথা বলতেছি, কি হয়েছে না হয়েছে, কিভাবে কি করা যায়, ঠিক আছে। না না, অমিও না, টিচার না, অফিসের এক কলিগ আর কি, ছোট ভাই, ঠিক আছে, কোনো টিচার না। আচ্ছা, তো গেলাম হসপিটালে, সোহরাওয়ার্দী মেডিকেলে গেলাম। এরপরে মনে করো পাশের কয়েকটা বেড পরে একটা মানুষ, মনে করো 30 থেকে 35 বছর বয়সের একটা মানুষ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, বুঝছো, গতকালকে ভর্তি হয়েছে। এরপরে যখন আমরা ওইদিকে ডাক্তারের রুমে যখন কথা বলতে যাচ্ছিলাম, ওই মানুষটা দেখলাম যে নিজে নিজে উঠে ওয়াশরুমে গেল, নিজে 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 উঠে হচ্ছে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম করে আসছে। ওনার একটু শ্বাসকষ্ট হচ্ছিল আর কি। তো ওনাকে তখন আর কি মানে মনে করো যে তখন এরপরে এসে শুয়ে এরপরে মনে করো যে রেস্ট করতেছে। ওনার পরিবারে ওনার বোন আসছিল, ছোট বোন আসছিল, ওনার মেবি শাশুড়ি আসে, ওনার ওয়াইফ আসে না, ওনার 2টা বাচ্চা ছিল। তো একটু পরে দেখলাম উনি শ্বাসকষ্টের জন্য আর কথাই বলতে পারতেছে না, বুঝতে পারছো? হ্যাঁ, তৌফিক ছিল। তো বেসিক্যালি বলতেছি তৌফিকও ছিল। তো শ্বাসকষ্টের জন্য কথা বলতে পারতেছে না। এরপর পালস অক্সিমিটার, ঠিক আছে, মানে জীবন কতটা ঠুনকো ভাবতেই পারবা না। পালস অক্সিমিটারে হাত দিল। বাই দ্য ওয়ে, আমাদের শরীরে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মাপার যে যন্ত্র, সেটা হলো পালস অক্সিমিটার। মেডিকেল পরীক্ষায় আসছে, তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে গেলাম। তো পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন চেক করতে গেল, প্রথমবার চেক করছে 95। 95 এর পর 95 এর পর কি হয়ে গেছে, 95 এর হয়ে গেছে 87, 71, 65। উনাকে এরপরে সাথে সাথে হাই ফ্রিকোয়েন্সি অক্সিজেন দেওয়া শুরু করছে, 15 লিটার অক্সিজেন দেওয়া স্টার্ট করছে। বাট ওই অক্সিজেন উনার বডিতে আর নিতে পারতেছে না, ঠিক আছে, ওই অক্সিজেন উনার বডিতে আর নিতে পারতেছে না। এরপর অক্সিজেন স্যাচুরেশন মানে চোখের সামনে, কিন্তু একদম চোখের সামনে দেখে আসি চোখের সামনেই, মনে করো এই যে বডি থেকে সব অক্সিজেন ফুরে যাচ্ছে আর কি, ঠিক আছে। সো 95, 87, 71, 65, 50, 54, 45। ওই সময় মানে এরপরে 37-এ যখন চলে আসছে, ওই ডাক্তার পালস অক্সিমিটারটা খুলে ফেলছে। আচ্ছা, তো এরপরে দেখলাম যে মানে উনি তখন মানে বুঝে গেছে কি, উনি তখন বুঝে গেছে যে ওই আজারাইল চলে আসছে ওনার জান কবজ করার জন্য আর কি। উনি জাস্ট চোখ মুখ বড় করে আর কি, আমি আমার লাইফে প্রথম মানে একদম সচক্ষে দেখছি একটা মানুষ মৃত্যুবরণ করতে, ঠিক আছে। তো যেটা দেখলাম আর কি, তো এরপরে মানে উপরে মানে চোখ মুখ বড় করে ফেলছে, মুখ হা করে ফেলছে, উপরের দিকে তাকায়ে কি কতগুলো বলতেছে, ঠিক আছে। তো এরপরে ডাক্তাররা সিপিআর বুঝো, সিপিআর হচ্ছে মনে করো ব্লাডে যখন কি হয় মানে আমাদের শরীর যখন ব্লাড সার্কুলেশন, হার্ট যখন পাম্প করা অফ করে দেয়, ব্লাড সার্কুলেট করা যখন অফ করে দেয়, তখনই তো মনে করো যে কি অক্সিজেনের শর্টেজ হয়ে যায়, ওই যে স্যাচুরেশন কমে গেছে। এন্ড ওই অবস্থায় আইসিইউতে যে নিয়ে যাবে ওই সুযোগটাও নাই, বুঝতে পারছো? এরপর ডাক্তাররা সিপিআর দেওয়া স্টার্ট করছে। এরপর মানে যে ডাক্তার সিপিআর দিচ্ছে উনি প্রপারলি ওইভাবে দিতে পারতেছে না, তখন আসলে নাই মানে লাস্ট চেষ্টা আর কি, মানে সিপিআর দিয়ে ব্যাক করানো যায় কিনা। এরপরে হলো তোমাদের তৌফিক ভাই, তৌফিকও তো ডাক্তার, ওর মেডিকেলেই কাহিনী। সো ও অনেকক্ষণ ধরে সিপিআর দিল। এরপরে পরে দিয়ে আলটিমেটলি বুঝে গেছে যে হি ইজ নো মোর। পরে দিয়ে তোমাদের তৌফিক ভাই চোখটা ঢাইকা দিছে আর কি, মানে একদম চোখের সামনে। এরপরে আবার কি করালো, মানে একদম লাস্ট কনফার্মেশনের জন্য ইসিজি করাইছে। ইসিজিতে এই যে মনে করো এরকম নর্মালি আমাদের লাইফ কেমন হয় বলতো, এই যে আমাদের লাইফ হয় এমন আপস ডাউন, আপস 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 ডাউন, আপস ডাউন। তোমার হার্টবিট যদি এরকম হয়, দ্যাট মিনস ইউ আর অ্যালাইভ। এন্ড ওই মানুষটা মারা যাওয়ার পর যখন ইসিজি করাইছে, তখন ওনার হার্টবিটটা হচ্ছে এই যে এরকম,
বিভিন্ন জায়গা থেকে হার্টবিট নিছে, হার্টবিটটা হলো জাস্ট লাইক দ্যাট, এরকম ডেট, লাইফটা এখানেই শেষ। বুঝতে পারছো? যারা ডিপ্রেশনে থাকো তাদের মাসে অন্তত একবার হলেও হসপিটালে যাওয়া দরকার, ঠিক আছে? তোমার যদি মানে আমাদের যে একদিন ইহকাল ছেড়ে যে পরকালে যাইতে হবে, এই ভয়টা যদি তোমাদের মধ্যে থাকে, কেউ কোনোদিন ডিপ্রেশনে যাবে না, ঠিক আছে? আরেকটা জিনিস, এখান থেকে একটা লাইফ লেসন আছে। লাইফ লেসনটা কি জানো? তোমাদের লাইফে আপস থাকলে এটাকে যেমন তোমার মাইনা নিতে হবে, তোমার লাইফে যে ডাউন যাচ্ছে, ডাউনফল হচ্ছে, এটাকেও তোমার মানতে হবে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তোমার লাইফে আপস এন্ড ডাউনস আছে মানে কি? ইউ আর এ লাইফ। তোমার লাইফে যদি কোনো আপস এন্ড ডাউনস না থাকে, তুমি হয়তো ফিজিক্যালি বেঁচে আছো, আলটিমেটলি তুমি বেঁচে নাই, ঠিক আছে? সো তুমি তোমার আপসটাকে যেমন তুমি একসেপ্ট করবা, তোমার ডাউনটাকেও কি করতে হবে? ডাউনটাকেও কি করতে হবে? একসেপ্ট করতে হবে। আপস এন্ড ডাউনস তুমি যদি দুইটাকে একসেপ্ট করতে পারো, তাহলেই তুমি আসলে জীবিত। নাইলে তুমি মনে করো যে মানে এইটা হলো লাইফ লেসন আর কি। মানে আমরা এই যে ডাউনফল গুলো আসলে নিতে পারি না, আমরা এই জায়গাতে এসে কি হই? ডিপ্রেসড হয়ে যাই। আমাদের এই ডাউনফল গুলো নিতে পারি না, ডিপ্রেসড হয়ে যায় এই যে এই পার্টিকুলার জায়গাগুলোতে। বাট দেখো, এই জিনিসটা ছাড়া কিন্তু তুমি অ্যালাইভ না। তোমার লাইফে আপস থাকবে, ডাউনসও থাকবে, মেনে নিতে হবে, ঠিক আছে? মুদ্রার এপিঠ যেমন আছে, ওপিঠও আছে। সো তোমার লাইফে সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে আসে। তোমার লাইফে সুখ চলতেছে, দ্যাট মিনস তোমার সামনে দুঃখ আসতে যাচ্ছে। এটা যেমন তোমার স্বীকার করা লাগবে, দুঃখের পর আবার সুখ আসবে, ওটা তো স্বীকার করবাই। শুধু সুখকে স্বীকার করবা, শুধু দুঃখকে স্বীকার করবা না, এমনটা কিন্তু হইতে পারে না। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি বুঝতে পারো, লাইফে কখনোই ডিপ্রেসড হওয়া না। বুঝতে পারছো? আর মানে তুমি যে কত ভালো আছো, এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি একটু জাস্ট মাসে অন্তত একবার কোনো কারণে জাস্ট একটু ঘুরে আইসো, হসপিটালে একটু ঘুরে আইসো, তাইলে বুঝতে পারবা আসলে তুমি কত ভালো আছো। এন্ড ইউ শুড বি গ্রেটফুল ফর ইউর গড, গ্রেটফুল টু ইউর গড যে তুমি অনেক ভালো আছো। অ্যাটলিস্ট হসপিটালে যাও, হসপিটালে যদি যাও তাহলে বুঝতে পারবা যে তুমি কত ভালো আছো। বুঝতে পারছো? সো